মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও যখন প্রথমে আসলো যে ফুল নিয়ে, মানে কি ফুল নিয়ে করবে, ফ্লাওয়ার নিয়ে কি করবে, এটা যে এমজির সেই বিখ্যাত সেই প্রেশিয়াস ফুলটা নিয়ে, সেটা সত্যি এই কনসেপ্টের জন্য দারুণ। অ্যান্ড সৈকত দারুণ হেল্প করেছো, এই যে এই ফ্রেন্ডশিপটা দারুণ লেগেছে। অ্যান্ড সুমন, কি বলবো, আমার ভাষা নেই, মানে পুরো স্টেজ জুড়ে এত রিস্কি সব স্টেপস দিয়েছো তুমি, কি বলবো। আমি নিজেকে খুব লাকি মনে করছি যে এই ডান্স বাংলা ডান্সের মঞ্চে আমি একজন পার্ট। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, পুরো টিমকে। তোদের একটা কথা জিজ্ঞেস করছি, এই যে তোরা এই যে অ্যাক্টের মাঝখানে কথাগুলো বললি যে প্রথম দিকে তোরা ফুল পেতিস না, তোরা কি সত্যি এরকমই অনুভূতি হতো যখন ফুল পেতিস না? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে 2010 থেকে আমরা এই ডিভিডির সাথে যুক্ত। প্রথমে পার্টিসিপেটার, এখন আমরা কোরিওগ্রাফার এই জায়গাটা পেয়েছি, এটাই অনেক আমাদের কাছে। আর আমরাও 2011 পরে এমজিকে এখন এসে পেয়েছি। তো তখনও আমরা ফুল না পেলে যে দুঃখটা হতো, এখন আমরা বুঝি যে আরও ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট আমাদের কাছে এমজির হাত থেকে ফুলটা না পাওয়া, বা এমজি আমাদেরকে ভালো বললো। আমাদের যত খাটনি, পার্টিসিপেটের খাটনি, আলটিমেট হচ্ছে এমজির হাত থেকে ফুলটা নেওয়া। এটা কি ধরনের ইমোশন আমি বলে হয়তো পারবো না বোঝাতে। আজকে গঙ্গাসাগর থেকে আমাদের সমস্ত মাঝি ভাইয়েরা এসছে। এই যে স্নেহাশ্রিতার এই জার্নি, প্রত্যেক দিন সাগর পার করে এখানে নাচ শিখতে আসছে, এখানে পারফর্ম করছে স্নেহাশ্রিতা। এই মাঝি ভাইয়েরা যদি না থাকতো তাহলে হয়তো এই জার্নিটা এত সহজ হতো না স্নেহাশ্রিতার ক্ষেত্রে, তাই তো? দুটো কথা শুনি আপনাদের কাছ থেকে। গঙ্গাসাগরকে সবাই চেনে, একমাত্র কপিল মুনির আশ্রম আছে এবং পূর্ণ স্নান করতে তীর্থস্থান, ওখানে যায় সবাই। কিন্তু এই মুহূর্তে আমাদের স্নেহাশ্রিতা হচ্ছে উৎসব, হচ্ছে ওকে নিয়ে আমাদের উৎসব, যে গঙ্গাসাগর এখন স্নেহাশ্রিতাকে নিয়েই মেতে আছি আমরা সবাই। বাহ, কামনা করছি যে ও লাস্ট অব্দি টিকে থাকবে এবং চ্যাম্পিয়ন হবে, এটা আমাদের আশীর্বাদ। একদম। হীরক সন্দীপ একটা কনসেপ্ট নিয়ে এসেছো, একজন মানে ডিরেক্টর মাস্টাররা কনসেপ্ট নিয়ে আসে, বাট একজন আর্টিস্ট যখন সেটার মধ্যে ঢুকে গিয়ে সেটাকে বিলিভ করে পারফর্ম করতে শুরু করে, তখন কি হয়, মানে ডিরেক্টরের ভিশন সব কিছু ছাপিয়ে না অনেক সময় আর্টিস্ট বড় হয়ে যায়, মানে ওই থটটাকে আগে নিয়ে চলে যায়, পুশ করে দেয়। আজকে সবাইকে ছাপিয়ে চলে গেছে সুকৃতি, সব কিছুকে ছাপিয়ে চলে গেছে, সব কিছুকে, এবং সব থেকে প্রাউড ডেফিনেটলি তোমরা সেটার জন্য হবে। এইটুকু একটা বাচ্চা মেয়ে, মানে আমি তোমার এক সেকেন্ডের জন্য মনে হয়নি যে তুমি অভিমন্যু নও, এক সেকেন্ডের জন্য মনে হয়নি, মনে হচ্ছিল আমরা অভিমন্যুকে, আমারই নিজের কান্না পেয়ে যাচ্ছে বলতে গিয়ে, এত ইমোশনাল হয়ে গেছি, কারণ এত প্রাউড ফিল হচ্ছে তোমার জন্য। মানে তুমি আজকে যে কি করেছো, এটা যদি ফিনালে অ্যাক্ট হতো, আমার জন্য তুমি চ্যাম্পিয়ন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পৌলমী দাস এবং পৌলমীর বন্ধু রিয়া রায়। নমস্কার দিদি। নমস্কার। রিয়াও কিন্তু আমাদের অভিনয় জগতেরই মানুষ। পৌলমী কেমন আছো? আমি খুব ভালো আছি দিদি। প্রথমবার আমার মঞ্চে। হ্যাঁ দিদি, আজকে একটা অনেক বড় স্বপ্ন পূরণ হলো। এই স্বপ্নটা প্রথমত মা আর দিদার, বিগত 13 বছর ধরে কি কাজ করছো তুমি যে তোমাকে দিদি নাম্বার 1-এ ডাকা হয় না। তো আমার মনে হয় আজকে অভিনেত্রী হিসেবে প্রথমবার ওনাদের মাথায় এটা রেজিস্টার হবে যে হ্যাঁ, মেয়ে এবার কাজ করছে। তো আজকে যখন আমি আসছি, আমি আজকে প্রথম দেখলাম মা বাবা এত প্রাউড ফিল করছেন। বাবা যাওয়ার আগে বারবার বলছেন কি এইটা না এইভাবে বলবি, এটা না এইভাবে করবি। সো এই এনার্জি আর এই ভালোবাসাটা আমার মনে হয় দিদি নাম্বার 1 আমাদের সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে। অভিনয় জগৎ এসে অ্যাকচুয়ালি দেখতে গেলে সেটাই, কারণ একটা সিরিয়াল একসাথে করতাম, সেখানে আমি ওর বৌদি, ও আমার ননদ, দেখতেও অনেকটা একই রকম। সবাই আমাদের বলে স্পেশালি হাসলে বলে বোন একরকম মনে হচ্ছে। So I found her like my soul sister.
আর স্পেশালি বন্ধু আমরা যাদের বলছি, সব কথা কি বলে বোঝানো দরকার হয়? ওই না বলা কথাগুলো এই মেয়েটা সব বুঝতে পেরে যায়। সাইলেন্সটা আমরা খুব ভালোভাবে শেয়ার করি, খুব কমফোর্টেবল। শুনি সব গোপন কথাগুলো। গোপন কথাগুলো বললে ও বাড়ি নিয়ে গিয়ে আমাকে মারবে, একদম ধরে। বাড়ি অব্দি পৌঁছবে না, আগে থেকে মারবে? না না না, গাড়িতে। আমি এরকম মার কুটে নই। আমি ওর ক্যারেক্টারটা দেখেছি, ওর ক্যারেক্টারের মতনই ও, কোনো ফিল্টার করে না, কিচ্ছু করে না, মুখের ওপরে কথা বলে, আর যেটা রাইট সেটাই করবে। তার মানে এখন নিজের মতো চরিত্র পেয়েছে। হ্যাঁ, সিরিয়ালে একদিন একটা ডায়লগ বলেছিলাম যে তোমাকে আর আমার মেয়েকে নিয়ে আমি খুব বিপর্যস্ত থাকি, মানে কখন তোমরা দুজনে কি বলে দেবে তার ইয়েটা, ফলটা আমাকে ভোগ করতে হবে। আজকে আমি শুনলাম ও আসছে, মানে একদিনও শান্তি। এখানে এসে বলছে এখানেও আর পাশে, আর যেই দিন হিল পরবো প্রত্যেকটা শটে বলতে হিল খোল তোর পাশে তো আমি কিছুতেই দাঁড়াবো। আরে আমি একটা 1.5 ফুটিয়া এই লম্বা, তার মধ্যে অত বড় হিল পরবি কেন? দোতলা বাড়ির সমান। এই বাবা, দোতলা বাড়ির সমান। মাঝে মধ্যেই দেখি সোশ্যাল মিডিয়াতে যে আমার দিদিদের অনেক প্রশ্ন কার কাছে কই মনের কথা নিয়ে। আমি যখন শুনলাম যে শিমুলের বৌদি আর শিমুলের মা এখানে আজকে আসছে, তখন ভাবলাম যে কিছু দিদিদের ডাকি, কারণ তারা কার কাছে কইবে মনের কথা। কাজরিকে আপনাদের মধ্যে কে প্রশ্ন করতে চাও? শিমুলকে আমরা যেভাবে অত্যাচারিত হতে দেখছি তার শ্বশুর বাড়িতে, তা আপনি বৌদি হিসাবে ওর প্রতি অত্যাচার যেটা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আপনি কি করতে চান, মানে আপনার মতামতটা কি এই বিষয়ে? তার নিজের সম্মান নিয়ে সে একটা ভয়েস রেস করছে, সবকিছু করছে, কিন্তু সে একা যেহেতু একজন এই বাড়ির বউ বলে সেই লেভেলে হয়তো সে সেই চেষ্টাটা করে উঠতে পারছে না। তবে বাপের বাড়ির দিক থেকে সেই চেষ্টা এবং তাকে নিয়ে আসার যথাসম্ভব চেষ্টা আমরা করছি এবং ভবিষ্যতেও করব। এবং আমি পৌলমী হিসেবেও আমি ভীষণভাবে এটাই বিলিভ করি যে যখন তুমি এত কষ্টের মধ্যে আছো, এত কিছুর মধ্যে আছো, ইউ শুড রেজ ইউর ভয়েস। চুপ করে থাকলে লোকে আরো বেশি তোমার উপর চেপে বসবে। সো ইউ হ্যাভ টু ফাইট ফর ইয়োরসেলফ, তারপর বাকিরা তো যা করবে করবে, সেটার উপর। কাজুরি হয়ে শিমুলের শ্বশুরবাড়ির লোকজনকে কিছু একটা বলে দাও। শিমুলের শাশুড়িকে একটাই বলবো, আমাদের খুব ভালোবাসার শিমুল, আপনি এরম ভাবে শিমুলকে কষ্ট দেবেন না, কারণ মেয়েটা খুব আশা এবং ভরসা নিয়ে আপনাদের বাড়িতে গেছে, মেয়েটা আপনাদের খুব ভালোবাসছে। আপনিও একটু যদি ভালোবাসার হাত ওর মাথার উপর দেন, ও দেখবেন আপনার সংসার একেবারে সোনার সংসার করে দেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বান্ধবীর সাথে পরিচয় করাও, 27 বছরের বন্ধু, স্কুল। হ্যাঁ, আমাদের কলেজ 11 থেকে আর কি। একদম বন্ধু কম, এখন পরিবারই আমরা হয়ে গেছে, ফ্যামিলি হয়ে গেছি। আমি শুটিং এ যখন ব্যস্ত থাকি, আমি ওকে বলে দিই যে মা বা শাশুড়ি মার কার কখন ডাক্তারের প্রয়োজন, ও সব ব্যবস্থা করে দেখিয়ে টেকিয়ে পাঠিয়ে। যে সময়ের সাথে সাথে না আমাদের আলোচনা, আমাদের ব্যবহার, আমাদের মুভমেন্ট সবকিছুই একটু চেঞ্জেস হয়ে গেছে। প্রত্যেকটা ফেজ যদি আলাদা করে বলতে কিরকম ছিল, তাই ওর আমি আর আমারও অনেক কিছু জীবনের ইভেন্টের সাক্ষী, এবং আমরা খুব ভালো একটা মানে খুব হেলদি সম্পর্ক আমাদের মধ্যে এখনো আছে এবং জানি এটা ভবিষ্যতেও থাকবে। এত বছর যখন টিকে গেছে তখন ব্যাপারটা পরিবারের মতো হয়ে গেছে। অভিনয়ের আশা যেটা, সেটা তো আমরা পুরোটা দেখেছি অভিনয়। ওর চুড়িদার পরে আমি অভিনয় করেছি, মনে আছে? আগে আমরা সিরিয়াল করতাম যখন, আমাদের ড্রেস তো নিজেদের নিয়ে যেতে হতো বাড়ি। সীমারেখা যখন ফার্স্ট করছে সেই সময় তখন ওর জামা পরে আমি শুটিং করেছি, মানে এই মানে একটা বিশাল মজার সময় কেটেছে। এখন যেমন মোবাইল আছে, রিল আছে, আমাদের এত কিচ্ছু ছিল না, শুধু রাত্রিবেলা একটুখানি, রোজ সন্ধ্যাবেলায় ফোন। আর আমি তো প্রেম করতাম স্কুল টাইম থেকে, তো আমার মার খুব প্রশ্ন থাকতো ওর বাড়িতে, ওকে নানান রকম ছলে মা প্রশ্ন করতো, হ্যাঁ রে আজকে এই নোটসটা একটু চমিলাকে দিবি? তখনও বুঝতে পারছি না যে কি বলবে, তখন বলে হ্যাঁ কেন দেবো কাকিমা, ও তো এসেছিল, ও তো করেছে, মানে আমি ক্লাস করেছি কিনা সেটা জানার জন্য ঘুরিয়ে প্রশ্ন। এবার আমাদের বিয়েটাও মোটামুটি 1 বছর আগে পিছেই হয়েছে, আমার 2003 ও 2004। তো এবার আমাদের যখন আমরা ইস্যু নিলাম, তখন আমরা বললাম তাহলে 1 বছরেই দুজনের হয়, একসাথে বড় হবে। হ্যাঁ, তো ফরচুনেটলি সেটাই হয়েছে। ওর মেয়ে আর আমার মেয়েতে 3 মাসের ডিফারেন্স, তো একই ক্লাসে পড়ে, তো ওরাও একটা বেশ ভালো বন্ডিং শেয়ার করে আর কি। আর এখন যেটা হয়, যেটা বাচ্চাদের পড়াশুনোটা যেহেতু এখন চাপ
বেড়ে গেছে বা কিছু হয়েছে, এখন আমরা কি করি মানে ওই যে বাড়িতে গিয়ে দেখা করব ওই একটা সময় করে এখন সেইটা হয়ে ওঠে না। আমরা এখন কোনো ডিস্টারবেন্স চাই না, তাই আমরা দুজনে মিলে কফি শপে গিয়ে আড্ডা মারি। কারণ ও গেলে বাড়িতে মা গল্প করবে, বর গল্প করবে, মেয়ে গল্প করবে, ওর মেয়ের সাথে একটা তাল গোল, ওদেরকে সামলানো, ওদেরকে খাওয়ানো দরকার নেই। ওরা ওদেরকে পড়াতে পাঠিয়ে দিয়ে আমরা দুজনে মিলে বসে বসে কফি শপে আলাদা গল্প করি, ওদের পড়াশোনা নিয়ে আর পিএনপিসি করি। সেটা তো থাকবে, এটা একটা শান্তি। এটা বড়দের নামে হয় না, সেটা সব রকম ব্যাপার আছে, সব রকম। আমার প্রফেশনাল ব্যাপার, ওর প্রফেশন, সবকিছু শেয়ার করো শুভশ্রী। আমি আছি এমপি বিড়লা গ্রুপের একটা হেলথ কেয়ারে আছি। আর আমাদের এটা একদম মেনশন করতে হবে যে আমাদের দুজনে ও ক্যারিয়ারে অনেকটা উন্নতি করেছে। আমি তো জানোই আমি কাজ করছি এত বছর ধরে। আমাদের বাড়িটা কিন্তু আমাদের মায়েরাই সামলেছে। এই যে মেয়েদের বিয়ের পরে যে মেয়েদেরকে দেখা, এটা যদি মায়েরা না করতেন তাহলে হয়তো আমরা কাজটা করতেই পারতাম না। একদম, খুব ভালো থেকো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কোথায় পালাবি? আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, এই পাপ কাজ করার কথা মাথাতেও আনবি না। এর জন্য চরম শাস্তি পাবি তোরা। শাস্তি? তা ওদের কে শাস্তি দেবে সুন্দরী? তুই? দাও না ডার্লিং, তোমার নিজের হাতে শাস্তিটা দাও না। আমরা তোমার নরম নরম হাতের শাস্তি পাওয়ার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি। দাও। মাগো, মাগো, এত বড় অন্যায় তুমি হতে দিও না, দয়া করো মা। যে মা জন্ম দেয়, সৃষ্টি করে, পালন করে, সেই মাই আবার অসুর সংহার করে, পাপকে নিধন করে। তুমি আজ এই দুই অসুরকে জিততে দিও না মা, কিছুতেই না, জিততে দিও না। তোদের এত বড় সাহস, শুধু আমাকেই নয় আমার মাকে পর্যন্ত অপমান করেছিস। এবার দেখ তোদের কি হয়। বল, বল, আর কখনো এমন কাজ করবি? আর কখনো কোনো আচরণ দিবি? মেয়েদের অসম্মান করবি? বল। আর কখনো করবো না, আর কখনো করবো না। আমাদের ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন, আর মারবেন না আমাদের। আপনার দুটি পায়ে পড়ি, এবার আমরা মরে যাবো, আর মারবেন না আমাদের। আমাদের ছেড়ে দিন, ছেড়ে দিন। খট্টাঙ্গধারিণী ব্যগ্র চরমাবৃতা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বল বল গৌরী কোথায়? বলছি তো আমি সত্যি কিচ্ছু জানি না। জানি না বললে হবে না। কোথায় নিয়ে গেছিস গৌরীকে বল। আমি কোথাও নেই জানি, আমি সবই বলছি। এখনো বলছি, সত্যি করে বল কোথায় নিয়ে গেছিস। বল বল, না হলে আরো মারবো, আরো মারবো। আপনার সময় নষ্ট করছেন আমাকে মেরে। আপনার গৌরীকে খুঁজুন, ও নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে আছে। সময় যত যাচ্ছে তত বিপদ বাড়ছে ওর অফিসার। আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। তুই সব জানিস, তুই সব জানিস। আমি জানি না অফিসার। হ্যালো, মুখ খুলেছে? না না, আমার মনে হচ্ছে না ও কিছু জানে। আর ছেলেটা পাকা অপরাধী নয় যে এত মার খেয়েও সত্যিটা চেপে রাখবে। আপনি ভুল করছেন অফিসার। আমি নিশ্চিত ওই আসল কালপ্রিট। গৌরী মৈনাকের সাথেই বেরিয়েছিল আর মৈনাকই ওকে কিডন্যাপ করেছে। আপনি যেভাবে পারেন ওর থেকে সত্যিটা আদায় করুন। কেউ কি আমায় ডাকলো? এমন অস্বস্তি কেন হচ্ছে আমার? কি ব্যাপারটা আমি তো কিছুতেই বুঝতে পারছি না। ফোনই ধরছে না, তখন থেকে ফোন করে যাচ্ছি, একটা খবর দিচ্ছে না, ফোনও ধরছে না, ফোন করছে না। এতক্ষণ তো গৌরীকে শেষ করে দেওয়া উচিত ছিল। একটা দায়িত্ব কারোর উপর দিয়ে নিশ্চিন্তে একটু থাকার উপায় নেই। শান, আমাদের অন্য কিছু একটা ভাবতে হবে, বুঝলি তো? পুলিশ তো বলেই দিয়েছে যে মৈনাক কিছু বলছে না। ভাবাভাবির কিচ্ছু নেই ছোটকা। মার দিলে বনের বাঘ জব্দ হয়। মৈনাক তো কোন ছাড়। আরে আর কত মারবে বলতো? এবার তো মরে যাবে ছেলেটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তুই নিশ্চিত তো ঈশান গৌরী স্বেচ্ছায় চলে যায়নি? তুমি আমাকে বকতে হয় বকো, কিন্তু ওই ছেলেটির উপর রাগ দেখাতে গেলে কেন? তোমার হঠাৎ ওর ব্যাপারে এত চিন্তা কেন হচ্ছে গৌরী? দিদি, তোর মাথায় এই ধরনের নোংরা কথাবার্তা আসে কি করে বলতো? এগুলো নিজের মনের মধ্যেই রাখবি, বুঝলি? আমরা সবাই গৌরীকে খুব ভালো করে চিনি। আমরা জানি যে ওই ধরনের কাজ করতে পারে না। ঈশান, ঈশান, আমি একটা মেয়ে হয়ে তোমায় বলছি, আমি গৌরীকে খুব ভালো করে চিনি। গৌরী জগৎ জুড়ে শুধু তুমি ঈশান। ওর মনের কোনায় তুমি ছাড়া আর কারোর কোনো জায়গা নেই। এসব বাজে কথায় কান না দিয়ে প্লিজ প্লিজ গৌরীকে খোঁজার ব্যবস্থা করো।
হ্যাঁ রেশান, আগে গৌরীকে খুঁজে বের কর। আমার মনে হচ্ছে এর মধ্যে মেয়েটা আবার কোনো বড় বিপদে না পড়ে যায়। গৌরীকে যখন খুঁজে পাবে সে আর জ্যান্ত থাকবে না তখন। না ছোট ঠাম্মি, গৌরীর কোনো বিপদ হবে না, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। মেয়েটার জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে রে। আবার এও মনে হচ্ছে যে গৌরীর নিখোঁজ হওয়ার পেছনে মৈনাক বলে ছেলেটার কোনো হাত নেই, ও কিচ্ছু করেনি। আচ্ছা ছোট ঠাম্মি, তুমি ওই মৈনাক ছেলেটার হয়ে এত সালিশি কেন করছো বলো তো? তুমি এটা নিশ্চিত কিভাবে হচ্ছ যে ও নির্দোষ? জানি না কেন, ওকে দেখলে আমার মনে হয় ওই ছেলে কোনো খারাপ কাজ করতে পারে না। মনে হয় যেন ওর সাথে আমাদের কোনো যোগ আছে। আচ্ছা বলছি কি, তারা কোথায়? তারা সেই যে মন্দিরে ঢুকেছে আর বেরোচ্ছেই না। খাওয়া ঘুম সব ছেড়ে দিয়েছে জানো তো, শুধু ঠাকুরের সামনে বসে নিজের মায়ের জন্য কেঁদে যাচ্ছে। আমি কত করে বললাম আসার জন্য, কিছুতেই শুনছে না। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ অফিসার বলুন। হ্যাঁ দেখুন, ও মার খেতে খেতে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু এখনো কিছু স্বীকার করেনি। ওর জ্ঞান ফিরিয়ে ওকে আবার মারুন। আমাদের কাছে কোনো সলিড এভিডেন্স নেই, শুধু আপনার অভিযোগের ভিত্তিতে আমরা ওকে যথেষ্ট মারধর করেছি। এভাবে আমরা কাউকে মারতে পারি না। তার মানে কি বলতে চাইছেন? আমি গৌরীকে খুঁজে পাবো না? তাহলে আপনারা এক কাজ করুন না, ওকে জামাই আদর করে রেখে দিন আপনাদের কাছে। আপনি এভাবে কথা বলছেন কেন? দেখুন, আপনার স্ত্রীকে আমরা খুঁজে বার করবই। প্লিজ ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। ওকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নায়ক মশাইয়ের জন্মক্ষেত্র হচ্ছে উড়িষ্যায়, নায়ক মশাইয়ের কর্মক্ষেত্র মুম্বাইতে, আর বিবাহ ক্ষেত্র গোয়া। না মানে না না না, একদম আপনি না বলার চেষ্টা করবেন না। সমস্ত প্রুফ আছে, বুঝতে পেরেছেন? আপনাদের ম্যারেজ রেজিস্ট্রি পেপার, হসপিটালের পেপার, সমস্ত কিছু কালেক্ট করা হয়েছে। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আপনি ঠিক কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি নুরি ম্যাডাম, আপনার আর ডোডোবাবুর বিয়েটা, মানে আপনাদের বিয়েটা তো টেকেনি, আপনারা আলাদা হয়ে গিয়েছিলেন। যদিও লিগালি ডিভোর্সটা নেননি, তখন আপনার চোখ না একেবারে চকচক করছিল পিতলের মতো। আপনি ভাবছিলেন কি করে সিঁড়ি বেয়ে আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওপরে উঠতে পারবেন। আর আপনার ওপরে ওঠার সিঁড়িটার নাম ছিল দীপরঞ্জন গাঙ্গুলি, অ্যাড গুরু। আপনি দীপরঞ্জন গাঙ্গুলিকে ব্যবহার করে একটার পর একটা প্রোডাক্টের মডেল হতে থাকেন, আর ওনার দ্বিতীয় স্ত্রীর অবর্তমানে সেই সুযোগ আপনি সদ্ব্যবহার করেছিলেন। নাও ইউ আর গোইং টু ফার। নো, নট ইয়েট, আরো আছে, শুনুন। তারপর আপনি শেষ যে বিজ্ঞাপনটা করলেন, সেটাতে আপনার খোলামেলা পোশাক দেখে নেটিজেনরা একেবারে রে রে করে উঠেছিল, তাই না? যদিও সেটা বিশাল পপুলার হয়েছিল, একেবারে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছিল, আপনি একেবারে সেন্সেশন হয়ে গেছিলেন। আর ঠিক তখনই আপনাকে সোশ্যাল মিডিয়ায় নোটিস করলো মিস্টার ডোডো। ডোডো ভাবলো আপনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করলে ও বড় বড় বিজ্ঞাপনের কাজ হস্তগত করতে পারবে। কি মিস্টার ডোডো, তাই তো? ইতিমধ্যে তো আপনি বেশ সাজিয়ে গুছিয়ে বসে একটা বড় কোম্পানির থেকে বিজ্ঞাপনের কাজ হস্তগত করেও নিয়েছেন নিজের কোম্পানির নামে, তাই না? আর সেই বিজ্ঞাপনে কাজ করছে মুম্বাইয়ের সবচেয়ে বড় সুপারস্টার, আর সেই সুপারস্টারকে আপনি রাখলেন নুরি দেবীর সামনে। ব্যাস, নুরি ভাবলো এই সুযোগ দীপরঞ্জন গাঙ্গুলির হাত ছেড়ে বেরিয়ে যাওয়ার।
আর সেখানেই সমস্যা সৃষ্টি হলো। দীপরঞ্জন গাঙ্গুলির কন্ট্রাক্টর রিফিউজ করে নুরি বেরোতে চাইলে দীপরঞ্জন গাঙ্গুলির অনেকটা লস হয়। সেখান থেকেই ঝামেলা, সেখান থেকে দুজনের মধ্যে তুমুল ঝামেলা, আর তার জেরেই খুন। আমি খুন করিনি, আমি খুন করিনি আমি। সিংহমশাই, ওকে অ্যারেস্ট করুন। আরে দাঁড়ান স্যার, দাঁড়ান 1 মিনিট। এখনই কিসের অ্যারেস্ট করবে? এখনো তো ক্লাইম্যাক্স আসতে অনেক দেরি। ক্লাইম্যাক্স এখনো বাকি আছে? হ্যাঁ, এখনো ক্লাইম্যাক্স অনেক দূর। কি মিস্টার জোজো, ঠিক বলছি তো আমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উনি জোজো বাবুকে ফাঁসিয়েছিলেন। মিস্টার জোজোর এখানে আসার উদ্দেশ্য আপনার কাছে আসা নয়, কিন্তু মিস্টার জোজো এখানে এসেছিল নুরি দেবীকে খুন করতেই। আমি দীপরঞ্জনকে খুন করিনি, আমি খুনি নই। আমি কতবার করে আপনাদের বলবো বলুন? আমি তো খুন করিনি, আমি খুনি নই আমি। কিন্তু ম্যাডাম, প্রত্যক্ষদর্শী আছে। দর্পণা সিংহমশাই, ওকে ধরুন। ওকে মারছো কেন? তুমি আমার বাবাকে মেরেছো, তোমাকে আমি ছাড়বো না। ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না। সিংহমশাই, ওকে ছেড়ে দিন। কেন? আটকাবেন না। কিন্তু কেন? সরে যান। তুমি ওর গায়ে হাত দিচ্ছ কেন? ওকে মারছো কেন? তুমি মেরেছো তুমি আমার বাবাকে। এদিকে জানাও, তুমি আমার বাবাকে কেন মারলে? কেন মারলে আমার বাবাকে? কেন মারলে? আরে তুমি ওকে আটকাও। প্লিজ চুপ করো, কোনো কথা বলো না। তোমাকে তো আমি বলেছিলাম, ওকে মারতে, নুরিকে মারতে। কি বলছে কি? উনি জোজো বাবুকে ফাঁসিয়েছিলেন। মিস্টার জোজোর এখানে আসার উদ্দেশ্য নুরি দেবী আপনার কাছে আসা নয়, কিন্তু মিস্টার জোজো এখানে এসেছিল নুরি দেবীকে খুন করতেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ রে, তোর লজ্জা করে না? না রে, হ্যাঁ, পাড়া শুধু সবার বাড়ি থেকে ঝেঁটিয়ে লোক যাচ্ছে। হ্যাঁ, তোর লজ্জা করে? তোর পটে কামাও তো যাবে। হ্যাঁ,
প্রতিকা মা তোমার ছোট ছেলের সঙ্গে ড্যাং 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 করতে করতে যাবে, তখন তো তুমি তাকে সোমা বসোমা খামা সোমা, তোমার কত ঢঙের কথা ওর সাথে। বউটা তোমার জন্য খেটে খেটে সারাদিন মরে গেল, তাই বেলা তোমার ওর জন্য একটুখানি প্যারান কাটে না না? একদিন না তোর হাড়ি হবে, আমি বলে দিলাম। এই বউ তোকে বেশি দিন দেখবে রে, আমি শিখে দেবো এই বউকে, দেখবে। বলো কে এলো রে? ও দেখবে তবে আমি বাঁচবো না? আমারও যেন তেমন কপাল, ও সমস্ত আশেপাশে আমি করি নে। হ্যাঁ শোন, আমার প্রতীক্ষা মা বলেছে যে মা তুমি তো বাড়িতে থাকবে, আমি তো চাকরি বাকরি করি, আমি রান্নাঘরের কাজ করতে পারবো না, তোমার সেবাও করতে পারবো না, আমি তোমার জন্য একটা লোক রেখে দেবো, সে সব সময় তোমার সব কাজ তোমাকে করে দেবে। সে মেয়ের মনই আলাদা। কেন মা ভাড়া করা লোকের হাতে সেবা নেবেন যেখানে আপনার নিজের বউ আছে? আমি থাকতে অন্য লোকের কাছে সেবা নেবেন কেন? হ্যাঁ আপনার ছোট বৌমা চাকরি করে, কিন্তু আমি তো আর কোনো চাকরি করি না, আর আমার আপনার সেবা করতে কোনো অসুবিধাও নেই, আমি সারা জীবন আপনার সেবা করব। তবে আপনার যেন সেবা প্রয়োজন না হয়, আপনি যেন সারা জীবন সুস্থ থাকেন এই কামনাই করি। হতে পারে শিমুল একটু মুখরা, সোজা কথা সোজাভাবে বলে, কিন্তু বিপদের দিনে শিমুল কখনো কাউকে ছেড়ে চলে যায় না। আমি বাপু অত ভরসা টরসা করি না কারোর উপর। কেন মা? আপনি আপনার ছোট বৌমার উপর এত ভরসা করছেন, কিন্তু যেই বৌমা আপনার জন্য অলরেডি করছে তার উপর কোনো ভরসা করেন না। এই কি করেছো, কি করেছো, কি করেছো? হ্যাঁ বলো। ও ওই একদিন রাত্রিরে একটু পোলাও করে খাইয়েছো, ভেবেছো অনেক কিছু করা হয়ে গেছে না? দেখুন মা, করে হয়তো বলতে নেই, কিন্তু তবুও বলছি, শুধু যে পোলাও মাংস রান্না করেছি বলে কথাটা বলছি তা কিন্তু নয়। আগে আপনি আমাকে রান্নাঘরে ঢুকতে দিতেন না, কিন্তু এখন তো রান্নাঘরটা আমি সামলাই। শুধু যে রান্নাঘর সামলাই তা কিন্তু নয়, এই যে ঘর বাড়ি সব গোছানো গুছি সবই তো আমি করি। আপনি তো এখন হাতে একটু সময় পান, বলুন আগের থেকে একটু হালকা লাগে না? এখন আপনি একটু বেশি করে টিভি দেখতে পারেন, একটু বিশ্রাম নিতে পারেন। আর আপনি তো রেডিওতেও গান শুনতে ভালোবাসেন, গানও তো শোনার সময় পান, সেটা আপনার ভালো লাগে না মা? আর এই যে পুতুলদির দায়িত্বও তো আমি তুলে নিয়েছি। এই যে পুতুলদি স্নানের পর ভালো করে মাথা মুছতে পারে না, খাওয়ার সময় ছড়িয়ে খাবার খায়, পুতুলদিকে তো আমি দেখে রাখি, বলুন না? আপনি আমায় দেখে রাখতে বলেননি, আমি স্বেচ্ছায় সেই দায়িত্ব নিয়েছি, সেটাও তো করা বলে। এগুলোও তো সংসারের সেবাই মা, এগুলো কি সেবার মধ্যে পড়ে না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বউ এখন আমাদেরকে তাকিয়ে ডাকতো, আমাকে কেমন সুন্দর দেখতে লাগছে। কেমন লাগছে তোমাকে? নিজের মুখে আর কি বলি বলো, আমি তো তোমাকে সাজিয়ে দিয়েছি, খুব মিষ্টি দেখাচ্ছে। দাও দাও আঙুলটা দাও, যেন নজর না লাগে। এই শোন না, আমার একটা কথা শোন, তো তোমার মাকে বলে দে না যে যাতে আমার একটু গান গাইতে দেয়, আমার মা খুব গান করতে ইচ্ছে করছে আজকে। আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ বিপাশাদিকে ফোন করে বলবো। তো পুতুলদি তুমি গান গাইতে পারবে তো? হ্যাঁ কি গান গাইবে বলো তো? আমি অনেক গান জানি, আমি শুনে শুনে না অনেক গান শিখেছি, আমি ঠিক গান গাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখো ওদের প্রোগ্রাম কি হবে আমি তো জানি না, তবু আমি বিপাশাদিকে ফোন করে অনুরোধ করব যাতে তোমায় গান গাইতে দেয়। কিন্তু শোনো, যদি তোমায় গান গাইতে না দেয় তুমি কিন্তু রাগারাগি করবে না, সামনে বসে ফাংশন দেখবে, কেমন? না আমি আজকে গান গাইবই আমি আজকে। আমাকে ওরা প্রত্যেকবার বলে যে এইবার না পরেরবার, এইবার না পরেরবার, আগ করতে দেয় না, কিন্তু আমি এইবার গান গাইবই। দেবে নে তোকে গান গাইতে দেবে না ওরা। কেন বলছিস বারবার? বললুম না তোকে, তোদের ভেতর থেকে সব লোক ঠিক করা আছে, নেওয়া আছে, দেবে না তোকে। যাবি তো চল, আরে তাড়াতাড়ি না গেলে তাড়াতাড়ি সিট পাওয়া যাবে না তো। সামনে সিটে না বসে দেখলে আমার বাবা পোষায় নেই।
আমার ফাংশন থেকে কোনো লাভ হয়নি। আমাদের পাড়ার বউগুলো যে হাবাতের দল, এতক্ষণে সব হয়তো পৌঁছে গেছে। কি রে, যাবি না আমি চলে যাবো? বাবা কানিস আমাকে যাবি করে যাচ্ছে। যা তো এখান থেকে তুই, আমি পরে যাচ্ছি। গিয়ে আমাদের একটা ভালো দেখে শীত রাখ। যা, আমি একটু দেখবো বউ ওদেরকে ফোন করে বলছে, শুনে টুনে তারপর আমি যাবো। পুতুল দি, তুমি একা একা কেন যাবে? মা যখন যাচ্ছে মায়ের সঙ্গে যাও। আর তোমরা যাওয়ার পর আমি ঠিক বিপাশা দিকে ফোন করব, করে আমি বলবো, বুঝলে? এসো এবার। তাহলে আমি যাই। যাও। দরজা ভালো করে বন্ধ রাখবে, বুঝেছ? আর শোনো, আমার পরাগ, পলু এরা কিন্তু এখন কেউ ফিরবে না। সবাই রাত্রির বেলায় ফাংশন দেখে একসাথে ফিরবো। ভেতর থেকে দরজা বন্ধ করে দাও। হ্যাঁ মা, আমি ভেতর থেকে বন্ধ করে দেবো দরজা, চিন্তা করবেন না। আসুন আপনি। বলি, সাবধানে থেকো। এখন আমার কত কাজ, দরজা তো বন্ধ করতেই হবে। আমাকে এখন মেকআপ করতে হবে, তারপর চুপি চুপি এখান থেকে বেরিয়ে ফাংশনের জায়গায় যেতে হবে, সোজা গ্রিন রুমে। আর তারপর পারফর্ম করতে হবে। সময় একদম নেই হাতে। তবে জানি না এই বাড়িতে আজই আমার শেষ দিন কিনা। প্রথমে বুঝতে না পারলেও এক সময় না এক সময় তো বুঝবেই। তাও আবার গান গাইছি না, নাচ। আজ আমার কপালে দুর্ভোগ আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার বাবুর জন্য যেটা ঠিক সেটা আমি ঠিক করব, আর আমি ঠিক করেছি তুই ওই মেয়েকে ডিভোর্স দিবি। 10 লাখ টাকা তোমরা দেবে, কিংবা ওই বন্ধক রাখা গয়না ফেরত দেবে পর্ণাকে, তারপর ডিভোর্সের কথা ভাববে। একটা কথা কিন্তু আমি তোকে স্পষ্ট করে বলে দিচ্ছি বাবু, তুই যদি এইবারে ওই মেয়েকে ক্ষমা করে দিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মা বলে লাভ নেই বাবু, আমি কিন্তু অনেক সহ্য করেছি, কিন্তু এবারেও যদি তুই একই ঘটনা ঘটাস তাহলে কিন্তু আমি আর ক্ষমা করবো না বাবু। যে মেয়ে তোকে একবার ঠকিয়েছে সে তোকে বারবার ঠকাবে। কৃষ্ণা, এসব কথাগুলো কি এখন না বললেই নয়? সৃজনকে একটু একা থাকতে দাও না। এখন নিজের মতন থাকতে দিয়ে এই অবস্থা হয়েছে, তোমার মায়ের কথা শুনে এই অবস্থা হয়েছে আমার ছেলে। কিন্তু এবার আমি কারোর কথা শুনবো না। হ্যাঁ, আমার বাবুর জন্য যেটা ঠিক সেটা আমি ঠিক করব, আর আমি ঠিক করেছি যে তুই ওই মেয়েকে ডিভোর্স দিবি। তুমি কি একটা কথা শুনেছো যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো? এরম একটা সংসার থাকা চাইতে না থাকা ভালো বাবুর বাবা। সৃজন, তুই শুনতে পাচ্ছিস তো মা কি বলছে? হ্যাঁ, এসব কথা বলতে বারণ কর তোর মাকে। না, ও বারণ করবে না, আর ও বারণ করলেও আমি শুনবো না। যে মেয়েটা এত বড় সর্বনাশ করেছে আমার বাবু তার সাথে থাকবে না। আমার বাবু করে মাথাটা খেও না ওর। পর্ণা যাই করে থাকুক না কেন সেটা বাবুর ভালোর জন্যই করেছে। এতটা ভালো না চাইলেও পারতো বাবা। সবাই ভাবলো আমি এতদিন আমার বউয়ের পয়সায় খেয়েছি। তাতে কোন মহাভারত অশুদ্ধ হয়েছে রে? হ্যাঁ, স্বামী চাকরি করবে, স্ত্রী সন্তান পালন করবে, ওসব আগেকার দিনে হতো, এখন অচল, এখন সব চলে না। বাবুর বাবা, ওনার এত বড় সাহস, ও আমার বাবুকে অসম্মান করে। অসম্মান? কি অসম্মান করলো? হ্যাঁ, পর্ণা উল্টে ওকে অসম্মানের হাত থেকে বাঁচিয়েছে। হ্যাঁ, বেকার পুরুষ মানুষ এই বদনামটা খুঁচিয়েছে, গোছাবার চেষ্টা করেছে। আমি অন্যের দয়ায় বাঁচতে চাইনি। বাবা, তোমার কি মনে হয় আমার এতটুকু যোগ্যতা নেই যে আমি কিছু একটা ভাবে রোজগার করে নেব? হ্যাঁ, তুমি আমাকে অপদার্থ ভাবো? না না, আমি ভাবি না, কেউ ভাবে না, পর্ণা ভাবে না। পর্ণা চেয়েছিল তোকে লোন দিতে, যেভাবে মানুষ ব্যাংক থেকে লোন নেয়, তারপর ধীরে ধীরে ব্যবসাটা বাড়ায়, লোন শোধ করে, তারপর বড় ব্যবসায়ী হয়ে ওঠে নিজের যোগ্যতায়। সেরকমই কিছু একটা চেয়েছিল। না, আমি পারবো না। তবে মা ছেলেকে বোঝাতে আমি পারবো না, আমি অক্ষম। ও হ্যাঁ সৃজন, তুই যখন তোর মায়ের কথায় কোনো প্রতিবাদ করলি না এই ডিভোর্সের ব্যাপারটা, তখন আমি বুঝে নিচ্ছি যে তোর এতে সায় আছে। হ্যাঁ,
সায় আছে, আর থাকবে নাই বা কেন? আমার ছেলে তো মেনিমুখ নয়, আমার বাবু পুরুষ মানুষ, আর একজন পুরুষ মানুষের যা করা উচিত ও তাই করবে। ও বুঝেছি, খুব বড় পুরুষ মানুষ। তা যখন খুব বড় পুরুষ মানুষ, তখন তোমার ছেলেকে বলো পর্ণার ঋণটা শোধ করার পর তারপর যেন পর্ণাকে ত্যাগ করে। ওই 10 লাখ টাকা তোমরা দেবে, কিংবা ওই বন্ধক রাখা গয়না ফেরত দেবে পর্ণাকে, তারপর ডিভোর্সের কথা ভাববে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত করে চেষ্টা করলাম, তাও পারলাম না সবটা সামলাতে। সবাই আমাকে ভুল বুঝলো। আমি কোনোদিনও তোমার সাথে আর কথা বলবো না, তুমি তো সবটা জানতে বলো। আর আমি যা করেছি সবটাই তো সৃজনের ভালোর জন্য করেছি, কিন্তু তাও সৃজন আমায় বিশ্বাস করলো না, আমায় ভুল বুঝলো। পর্ণা দিদি আমার খুব সাহসী মেয়ে, এত সহজে যুদ্ধ ছেড়ে যাবে না। দাঁড়া, আমি দেখছি। দিদি ভাই, দরজাটা খোল। দিদি ভাই, তোর কোনো ভয় নেই, তুই তো কোনো অন্যায় করিসনি। শোন দিদি ভাই, এই বয়সে এসে এসব আমি সহ্য কি করে করবো বলতো? দিদি ভাই, একবার দরজাটা খোল না, খোল দিদি ভাই। দিদি ভাই, কাঁদে না, কাঁদে না। আরে আমি আছি তো, চল ভিতরে চল। বস, এখানে বস, বস। কাঁদছিস কেন? আমি আছি তো। ঠাম্মি, ঠাম্মি তুমি বিশ্বাস করো, আমি সৃজনকে ঠকাতে চাইনি। আমি জানি দিদি ভাই, আমি সব বুঝেছি। তোর কপাল খারাপ যে দাদু ভাই তোকে বুঝলো না। ওকে একটু সময় দে, ও ঠিক বুঝবে, দেখিস। কিচ্ছু বুঝবে না ঠাম্মি, কিচ্ছু বুঝবে না। কাঁচে যদি একবার কোনো আঁচড় লাগে তাহলে যে সে দাগ যায় না ঠাম্মি। কি বলছিস তুই? হ্যাঁ, আরে আমার দাদু ভাই কি ওরকম রসকসীন একটা পচা কাঁচ? ও তো একটা মানুষ নাকি? দেখ দিদি ভাই, আকাশে যেমন কালো করে মেঘ আসে, আবার মেঘের পরে সূর্যি মামা উঁকি দেয়, ভালোবাসাতে তাই হয়। দাদু ভাইয়ের তোর উপরে অভিমান হয়েছে, খুব কালো করে মেঘ করেছে। একটু সময় দে, মেঘগুলো সব বৃষ্টি হয়ে ঝরে পড়ুক, দেখবি আবার তোকে ভালোবেসে কাছে টেনে নিয়েছে, বুঝলি? এই মেজা না ভারী জেদি। আচ্ছা, ওকে বাচ্চা বলো তো ঠাম্মি, ও কি বুঝতে পারছে না গোটা বিষয়টা বৌদি ভাই কেন করেছে? আরে নিজের ভালো তো পাগলও বোঝে ও। সত্যি খুব রাগ হচ্ছে দাদার উপর, সবসময় এরকম করে, নিজের কোনো বুদ্ধি নেই, লোকের কথায় নাচে। কে কোথা থেকে বললো যে বউয়ের পয়সায় খাস, ব্যাস হয়ে গেল। না রে না, দাদু ভাই কারোর কথায় নাচেনি। আসলে পর্ণা ওকে সব কথা খুলে বলেনি, তাই ওর রাগ হয়েছে, বুঝলি? বলতো দিদি ভাই, রাগ মানুষ কার উপর করে? যাকে ভালোবাসে তার উপরই তো রাগ করে, অভিমান করে, তাই না? কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না, তুই দেখিস। আরে চুলগুলো তো আমার এমনি এমনি পাকেনি। আবার খাবে? এই লজেন্স খাবি? রঙিন মোজা এনে দেবো? কি চাই বল তো দিদি ভাই? শোন না, আচার খাবি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নান্টুকে অন্য উপায় খুঁজে বের করতে হবে। কিভাবে? কোথায় বা খুঁজবো সেটাই তো জানি না। ভগবানপুর, ভগবানপুর যেতে হবে, ওখানে কিছু খোঁজ পেতে পারি। যে পালিয়ে থাকতে চায় তাকে ধরতে গেলে তার জন্য ফাঁদ পাততে হয় ফুলকি, যাতে সে নিজে সেই ফাঁদে পা দেয়। এটাই চিরকালের নিয়ম। আমাকে একটু ভাবতে দাও। আপনি কেন ভাববেন স্যার? কারণ নান্টু যে পুলিশের সামনে মিথ্যে বলেছিল, সেটা এবার আমারও মনে হচ্ছে।
কি করে মনে হচ্ছে স্যার? না না, আমার কথা একদম বিশ্বাস করতে যাবেন না। আমি তো ঠক, চোর, মিথ্যাবাদী। আমার কথা একদম বিশ্বাস করতে হবে না আপনাকে, একদম না। আমি তো এখনো প্রমাণ করতে পারিনি যে নান্টুদা মিথ্যা কথা বলছিল। এভাবে তো হয় না, না। 7 দিনের মধ্যে আমাকে বাস্তব প্রমাণ দিতে হবে। আমার মায়ের কান্নায় কিন্তু বলবেন না। খুব রেগে গেছে। ভগবান জানে স্যার মাঝপথে গাড়ি কেন থামালো। এর মধ্যে তো আমরা নবাবগঞ্জ পৌঁছে যেতাম। খোলো খোলো, দরজাটা খোলো, দরজাটা খোলো, ভীষণ গরম, হাত পড়ে যাচ্ছে, খোলো। ধরো ধরো ধরো, খুব গরম। আস্তে আস্তে, সাবধানে সাবধানে, পড়ে না যায়। আস্তে। ধরো, তোমার জন্য আনলাম, খেয়ে নাও। আমার জন্য? কেন? আমার খিদে পাইনি। খিদে আছে, খুব বেশি খিদে পেয়েছে, সেজন্য খিদেটা মরে গেছে, বুঝতে পারছো না। খেয়ে নাও। ফুলকি, আমি বুঝতে পারছি তুমি আমার উপর খুব রেগে আছো, কিন্তু আমার দিকটা একবার ভেবে দেখার চেষ্টা করো। নান্টুর মতো একটা ছেলে, যাকে তুমি নিজের দাদা বলো, সে তোমার নামে অত বড় একটা মিথ্যে কথা বলবে, তাও আবার পুলিশের সামনে। এটা আমি কি করে বুঝবো? নাও, খেয়ে নাও। খাও, না হলে মাথা ঘুরে যাবে। আরে তোমার জন্য তো বেশ ঝাল ঝাল মুখরোচক খাবারই আনলাম, খেয়ে নাও না। নাও। দাদা চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমি স্থির করেছি একটা নতুন কর্মসূচি গ্রহণ করব। প্রতিবার তো রুদ্র থাকে তোমার সঙ্গে। নতুন কিছু আলোচনা করার থাকলে তুমি রুদ্রর সঙ্গে আলোচনা করো, আবার রোহিতকে কেন বলছো? কারণ রোহিত আর ফুলকি এবারের অনুষ্ঠানে যোগদান করবে, ওদের সকলের সঙ্গে ওরাও থাকবে। দেখো, এবারের অনুষ্ঠানে হাকিমপুর আর খেজুর বাগান এই দুই অঞ্চলের বাসিন্দাদের বস্ত্র আর কম্বল বিতরণ করা হবে, এটা আমার সিদ্ধান্ত। রুদ্রর অনেক কাজ, ওকে তো মিটিং টিটিং করতে হয়, ও সময় দিতে পারবে না। এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো দাদা। এই দুটো জায়গায় বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা করতে পারলে খুব ভালো হবে গো। বদ্দি, দাদা কিন্তু রোহিতের উপর বেশ অনেকটা ফেটকিপিং। কি হ্যাপেনিং গো? কি বলবো বল, দেখতেই তো পাচ্ছিস মেজ বউয়ের পরিবারের উপর তোর দাদার ভরসার শেষ নেই। বদ্দি, আহা, where going? বদ্দি, দাদা এক মিনিট। শানু, একটু ওদিকটা দেখ। বল। দাদা, বলছিলাম যে দিদি বোধহয় রোহিতের উপর এতটা কাজের দায়িত্ব দিতে চাইছেন না। আমি চাইছি অরুণা, আমি চাইছি ইলিশ উৎসবে একটা কেলেঙ্কারি ঘটেছিল, সেটা পুনরাবৃত্তি হোক, সেটা আমি চাই না।
দেখো রোহিত আর ফুলকি ওদের সাথে কাজ করলে না, তমাল পিয়াল ক্লাবের ছেলেরা এরা আরো উৎসাহ নিয়ে কাজ করবে, কারণ ওরা তো পাশে পাশে থাকবে। রুদ্র তো আর থাকবে না। চিন্তা করো না, আমি দেখছি। ঈশিতা, প্লিজ দেখো এই অনুষ্ঠানটা যেন সফল না হয়। না হলে তোমার জন্যই ভালো, বুঝলে? কারণ যা বুঝছি জেঠুমনি বেশ ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে রোহিত তার ফুলকির ওপর। এটা কিন্তু ভালো লক্ষণ নয়, তোমার জন্য তো একদমই নয়। রোহিত তার কিন্তু সন্দেহ কেটে যাচ্ছে ফুলকির ওপর থেকে, সবটা এলোমেলো হয়ে যাচ্ছে রুদ্রতা। না ঈশিতা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মাস্টারমশাই এমন মুখ পুড়বে যে উনি উপকূল উন্নয়ন পার্টি থেকে একবারে বেরিয়ে যাবেন। দেখে নি, তাই যেন হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সব হিসেব খাতায় লিখে রাখছি, আর বাক্সগুলোতে নাম্বার দেওয়া হয়ে গেছে। ব্যাস, আর কোনো ভুল হবে না। ফুলকি, বলছি যে তোমার কি সাহায্য লাগবে বলো আমাদের। না না পিয়াল দাদা, এইটুকু কাজে আবার কিসের সাহায্য? স্টোরে তো এইসব কাজ রোজ করতে হয়, বোঝো। পিয়াল তুই কি বলতো, কাকে কি বলছিস? আরে ও তো ফুলকি দাস, একাই 100। ওর আবার সাহায্য লাগে নাকি? ওকে কাজ করতে দে। আমরা বরং মাঠে যাই, পতাকা লাগাতে হবে, সময় লাগবে কিন্তু। হ্যাঁ পিয়াল দাদা, তমাল দাদা, তোমরা যাও, আমি সব কাজ সেরে আসছি। জানোই তো স্যারের বকাবকি চলতে থাকলে সব কাজ ভুল হয়ে যাবে। না মানে স্টোরে সবাই সেটাই বলে। মাঠে যাচ্ছি আমি, তোরা ভাই যার যা পাকামো করার করুক, আমার দেখার দরকার নেই। চলে। তাহলে আমরাও মাঠে যাই। হ্যাঁ সেটাই ভালো, ফুলকি তো এদিকটা সামলেই নিচ্ছে। চলো তাহলে। হ্যাঁ ঠিকই তো, চলো সবাই। চল 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 চল। ফুলকির কাজ কমপ্লিট হলে ও তালা দেবে, দিয়ে মেন দরজা দিয়ে বেরোবে। তখন কায়দা করে আমাকে চাবির ছাপটা তুলে নিতে হবে। হে মা কালী, আমি যেন সবকিছু সামলে রাখতে পারি, আমার জন্য যেন কেউ বিপদে না পড়ে। ওহো, দেখেছো কাণ্ড? এই আই এম সরি, তোমার লাগেনি তো? না না, তুমি ঠিক আছো তো রেখি দিদি? হ্যাঁ মানে আমি ঠিক আছি। আসলে কি বলো তো, পতাকা লাগানোর জায়গাটা না আমার ঠিক পছন্দ হয়নি, ওইটাই বলতে তোমাকে ছুটতে ছুটতে আসলাম। আসলে বোঝোই তো আঙ্কেলের কাজ সবকিছু নিখুঁতভাবে হয় কি না, আর দাদাও এখন নেই এখানে। কিছু খুঁজছো? চাবিটা কোথায় পড়লো খুঁজেই পাচ্ছি না। তুমি একটা কাজ করো, তুমি ওই দিকটায় খোঁজো, আমি এই দিকটায় দেখছি, ঠিক আছে? এই তো যাবি। এবার মাঠে চলো। আসলে কি বলো তো, তুমি এসে আমায় সব বলে ভালোই করেছো। জেঠুমনি তো এবার আমায় অনেক দায়িত্ব দিয়েছে, ভরসা করে তো। আসলে জেঠুমনি তো বুঝে গেছে কাকে দিয়ে কাজ হয়। আমি আসছি গো, একসাথে পতাকা লাগাবো।
বড্ড বার বাড়ছে মেয়েটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার পরিকল্পনা তো ভালোই ছিল, কিন্তু তুমি এটা ভুলে গেছো আমি তোমার হাতে না, তুমি আমার হাতে প্রাণ দেবে। রাক্ষস, আমি তোমাকে মারতে চাই না, বরং তোমার ভেতরে বাস করা পাতালি দেবীকে মুক্ত করতে চাই। তুমি পাতালি দেবীর ব্যাপারে কি করে জানলে? আমি আরো অনেক কিছুই জানি। আচ্ছা, তাহলে আপনি সেই পাতালি দেবী যার কারণে এই অধর্মী অসুর অমর অজেয় হয়ে গেছিল। ব্রহ্ম রাক্ষস অজেয় অমর ছিল না, বরং অজেয় অমর আছে, আর যতক্ষণ আমি ওর সঙ্গে আছি কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। দেবী কেন আছেন ওর সঙ্গে? ওর সঙ্গ ছেড়ে দিন। ব্রহ্ম রাক্ষসের দ্বারা আমি সিদ্ধি পেয়েছি, আর আমি ওকে রক্ষা করার প্রতিজ্ঞা নিয়েছি, আর আমি আমার প্রতিজ্ঞা ভাঙতে পারি না। এটা জেনেও যে এই অধর্মী অসুর নারীদের বলি দেয়, ও কি করে তা জানার আমার কোনো প্রয়োজন নেই। আমার কাজ শুধু ওকে রক্ষা করা, সেই জন্য আমি ওকে পুনরায় জীবন দান করছি। আর এই দৈব অনুষ্ঠানকে তুমিও আটকাতে পারো না বালক। ওম হ্রিম ক্রিম ভৈরবায় নমঃ। হে ভৈরবদেব, এখন আপনি এই অনর্থকে আটকাতে পারেন। জাগুন ভৈরবদেব, চোখ খুলুন, আটকান এই অনর্থকে। ওই অধর্মী যেন জীবিত না হয় ভৈরবদেব। হে ভৈরবদেব, আপনি তো মহাকালের রূপ, আর আপনিই তো নারীদের রক্ষা করেন ভৈরবদেব। যদি ওই অসুর জেগে যায় তাহলে ও নারীদের হত্যা করবে। নারীদের রক্ষার্থে জাগুন ভৈরবদেব, জাগুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। रक्षा करो भैरव हितकारी, रक्षा करो भैरव हितकारी, रक्षा करो भैरव हितकारी। ওম নমঃ শিবায়। বালক, তুমি আমায় মারতে এসেছিলে, দেখো আমি আবার বেঁচে উঠেছি। এবার তোমার পালা, এবার তুমি মরবে। ওম নমঃ শিবায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।